হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ম্যাচ তো হয়ে গেল, আরসিবি ভার্সেস আর রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি, এবং দুর্দান্ত ম্যাচ হয়ে গেল। এবং আমার মনে হয় এখনো অবধি হয়তো উম, রিয়ান পারাগ এখনো অবধি হয়তো এখনো তার কাটেনি, ঘোর কাটেনি। কারণ তিনি বিরাট কোহলির যে ক্যাচ তিনি মিস করেছেন, তারপরে মনে হয় এখনো তিনি বুঝতে পারছেন না তিনি কি ভুল না আজকে করেছেন। তো বিরাট কোহলির মতো প্লেয়ারের ক্যাচ যদি তুমি একটা মিস করো, তাহলে কি মানে পরিণতি হতে পারে ম্যাচের, এবং সেটা কতদূর পর্যন্ত গড়াতে পারে, সেটা আজকে চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিল বিরাট কোহলি। কারণ ওই সময় ম্যাচের শুরুতেই যেভাবে ক্যাচ মিস রিয়ান পারাগ দিয়েছিল আজকে, এবং ইজি ক্যাচ ছিল, এমন কোনো কঠিন ক্যাচ ছিল না। ক্যাচটা উঁচু ছিল ঠিক আছে, তেমন এমন কিছু ছিল না যে ম্যাচ মানে না ধরার মতো। কিন্তু সেই ম্যাচ, যাই হোক, আজকে একদম সেই ক্যাচ মিসের টোটাল মাসুল দিতে হলো আহ, একে রাজস্থান রয়্যালসকে। আজ জয়সওয়ালের এত সুন্দর একটা ইনিংস উপহার দিল অনেকদিন বাদে। যদিও তিনি গত ম্যাচে একটা ভালো খেলেছেন, হাফ সেঞ্চুরি, তো আজকেও একটা সুন্দর ইনিংস খেলেছিলেন, কিন্তু সেটাও কোনো কাজে দিল না। তো অ্যাটলিস্ট শেষ পর্যন্ত আরসিবি জিতে গেল, এবং খুব ভালো মার্জিনে জিতেছে, নো ডাউট। তো চলো শুরু করা যাক আজকে ম্যাচের সামারি নিয়ে। তো প্রথমেই প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের প্রথমে ব্যাট করতে 173 রানের একটা টার্গেট দেয়। যদিও রানটা খুব একটা বেশি আমার মনে হয় না এই পিচে খুব একটা, মানে পিচে তো খেলা দেখে মোটামুটি 40 ওভারে খেলা দেখে মনে হলো না পিচে কোনো রকমের মানে সেই রকম কত আছে। কারণ হেজেলউডের মতো প্লেয়ারকেও দেখলাম আজকে পিটুনি খেতে, এবং তার বলে মোটামুটি কোনো সুইং টুইং কিছু ছিল না। তো মোটামুটি বোঝাই যায় যে এনার তোমার মানে এখানে খুব একটা যে পিচ থেকে বলাররা সুবিধা আদায় আজকে করতে পেরেছে তা মোটেও না। তবে ওভারঅল দেখা গেল যে মোটামুটি 200 রান যদি হতো তাহলে একটা মোটামুটি টার্গেট দেয়। যাই হোক, তো প্রথমে 173 রান করেছিল 4 উইকেটে, এবং তার মধ্যে জয়সওয়ালের ছিল 75 রান, 47 বলে 75 রান, দুর্দান্ত খেলেছিল আজকে। তারপরে সঞ্জু স্যামসন আজকেও খেলতে পারেনি, 19 বলে 75। এই সঞ্জু স্যামসনটা কেন যে ওপেন করতে আসে আমি বুঝি না। ওর থেকে ভালো ধ্রুব জুরেলকে ওপেন করা। ভাই, ধ্রুব জুরেল যখন একটা উইকেট কিপার আছে, না ওকে উইকেট কিপিং করতে দেবে, না ওকে ওপেনিং এ ব্যাট করাবে, এর যে মানে ইনসিকিউরিটি এখন থেকে ফিল হয়ে গেছে না। এই রাজস্থান রয়্যালসকে যদি তুমি ভাবো, রাজস্থান রয়্যালসের বাটলারের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, এবং সে এখন বোঝা যাচ্ছে কি কারণে ছেড়ে দিয়েছে। এটা একমাত্র এখন বোঝা যাচ্ছে যে অনলি ফর সঞ্জু স্যামসন, কারণ সে চাই না অন্য কোনো ভালো একটা উইকেট কিপার টিমে আসুক। তো তার মাসুল এখন গুনতে হচ্ছে। যাই হোক, তারপর রিয়ান পরাগ অ্যাজ ইউজুয়াল ওই ছোট একটা রান, 20-30 এর দ্বারা এর থেকে বেশি কিছু রান হয় না। তারপরে ধূপ জুরেল একটা সুন্দর ইনিংস খেলেছে আজকে, 23 বলে 35। একে দরকার ওপেন করা, ধূপ জুরেলকে দরকার ওপেন করা, সেখানে না করে তিনি আসছে সঞ্জু স্যামসনের টিমে জায়গায় হয় না আমার মতে এরকম প্লেয়ার, মানে ইস আউটডেটেড প্লেয়ার। আর কোনো ইয়ে কোথায় মানে সেই মাসে কোথায় একবার ভালো খেলবে সেই বেসিসে তাকে পুরো সিজন চালিয়ে নেবে। তো যাই হোক, যেমন টিমের স্ট্রাকচার তেমনি প্লেয়ার খেলছে তেমনি পারফরমেন্স। যাই হোক, তো খুব খুশি হয়েছি আজকে রাজস্থান হারাতে, এবং এ টিমের ছাড়া কোনো গতিও নেই, হারবে এরকম। তো যাই হোক, তারপরে শেরমান হেটমেয়ার আজকেও খেলতে পারেনি। তারপরে নীতিশ রানা আজ অনেক নিচের, ভাই নীতিশ রানাকে আরো আগে নামানো উচিত। সঞ্জু স্যামসন যদি নিচে আসে কম করে নীতিশ রানার জায়গায়, ওখানে যদি ধ্রুব রুজুলকের জায়গায় ওয়ান ডাউনে নীতিশ রানাকে নামাই, আমার মনে হয় টিম আরো ভালো ভালো রান করবে এবং ভালো ফাইট দেবে। সঞ্জু স্যামসন প্রথমে নেমেই এই যে এরকম একটা রান করছে না, বল বেশি খেলছে, ওখানেই ম্যাচের পুরো সত্যানাশ। তো তারপরে যদি বোলিং এর দিকে দেখি, তাহলে দেখবে যে ভুবনেশ্বর কুমার আহ, তোমার 4 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট। তারপর ইয়াশ দাবাল আজকে মোটামুটি মার খেয়েছে, তবু একটা উইকেট পেয়ে গেছে। তারপর হেজেলউড দেখো 3 ওভারে 26 রান দিয়ে, হেজেলউড পূর্ণ ওভারই করায়নি, 4 ওভার। তারপরে কুনাল পান্ডিয়া, মানে সবাই মোটামুটি ভালো বল করেছে। হুম। তারপর যদি তুমি দেখো যে এবার যদি আমরা আসি তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিকে, তাহলে ভাই ফিল্ড সল্ট আবারও আর একটা সুন্দর ইনিংস, 33 বলে 65 রান করেছে, 196 যার স্ট্রাইক রেট, 6টা 6 5টা 4, 6টা 6 5টা 4, দুর্দান্ত ইনিংস, অসাধারণ। ফিল সল্টের কাছ থেকে এরকম ইনিংস মাঝে মধ্যেই পাই আমরা। এবং সে আইপিএল, গত বছর আইপিএলে সে কলকাতার হয়ে এরকমই ইনিংস অনেক কটা খেলেছে, এবং এই এই আইপিএলেও তার কোনো ব্যতিক্রম নাই। আইপিএলেও একদম জবরদস্ত খেলেই চলেছে। তারপরে বিরাট কোহলি 45 বলে 62 রান, 4টে 4 2টি 6,
বিরাট কোহলি 45 বলে 62 রান, এটা খুব একটা যে একদম হাই ফাই মারকাটারি ইনিংস হলে তা না, কিন্তু তিনি যে একটা অ্যাঙ্কারিং করেছেন ইনিংসে সেটা কিন্তু খুব কাজে দিয়েছে ব্যাঙ্গালোরের। এবং তার এই অ্যাঙ্কারিং ইনিংসের দেখা দেখি মানে টিমটা আরো মানে বাকি যে পরে যে এসছে দেবদূত পাড্ডিকাল তিনিও একটা মোটামুটি ক্যামিও ইনিংস খেলেছেন, 28 বলে 40 রান করেছেন এবং 1টি 6 5টি 4 মার দিয়ে দুর্দান্ত ইনিংস, খুব সুন্দর খেলেছে। এবং এক উইকেটে 173 রান তুলে দেওয়া মানে একটা ভালো ভালো পারফরমেন্স আমার মনে মনে বলে। তো এই ছিল মোটামুটি ম্যাচের সামারি। তো ওই ম্যাডাম তোমার এবার বলি যে জফরা আর্চার, তারপর বোলিং এর যদি দিকে দেখা যায়, তারপর জফরা আর্চার 4 ওভারে 36, দেশপান্ডে 2 ওভারে 21, সন্দীপ শর্মা 29, মাহিশ থেকসানা 2 ওভারে 21, কার্তিকেন 3 ওভারে 25, ওয়েন্ডু হাসারাঙ্গা 3 ওভারে 33, রিয়ান পারাগ 1 ওভারে 10। তুমি যদি এদের বোলিং লাইন আপ দেখো তো জফরা আর্চার ছাড়া আর কোনো সেই রকম একটা বলার নাই মানে ওয়ার্ল্ড ক্লাস। ঠিক আছে, তুমি যদি দেখো জফরা আর্চার ছাড়া, জফরা আর্চার আছে তবুও জফরা আর্চার সেই ফর্মে নেই যে ফর্মে তিনি চোটের আগে ছিলেন। একে তো জফরা আর্চার অনেকদিন বাদে তিনি টিমে এসছেন, অনেকদিন বাদে তার টিমে কামব্যাক হয়েছে। তারপরে টিমে এসে গত ভারতের সঙ্গে যদি তোমরা মনে করো, ভারত যদি দেখো যে ভারতের সঙ্গে যে সিরিজ হয়েছিল টি-20 সিরিজ, ওয়ানডে সিরিজ, সেখানে জফরা আর্চার খুব একটা কিন্তু ভালো করতে পারেনি। তারপরেও তারপরেও তাকে তোমার টিমে নেওয়া হয়েছে। যাই হোক, যখন ওকে ফাইন, তবুও মোটামুটি পারফরমেন্স করে যাচ্ছে। তো এখন যদি দেখো তো জফরা আর্চারকে বাদ দিলে বাকি কোনো একটা প্লেয়ার নেই না। আমাদের ডোমেস্টিক লেভেলের কোনো একটা ভালো প্লেয়ার আছে, ভালো স্পিনার, না তোমার এইসব থিকসানা ফিকসানা হাসারাঙ্গা দিয়ে চলে না ভাই। এই আইপিএল এর স্ট্যান্ডার্ড কিন্তু এখন উঁচু হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে। সেইখানে কম্পিট করার জন্য ভাই স্টার্ক লাগবে একটা, ঠিক আছে, স্টার্ক লাগবে একটা, কামিন্স লাগবে একটা, না হলে তোমার ইসের মোহাম্মদ শামি, কিংবা তোমার এরকম একটা প্লেয়ার লাগবে, এরকম ফাস্ট বলার লাগবে, জসপ্রীত বুমরা, ঠিক আছে, কিংবা একটা ভালো কোনো স্পিনার উঠতে কোনো সেটা তাও নেই। তো এদের শুধু ব্যাটিং মানে আমার মনে হয় সঞ্জু স্যামসন যখন মানে তো অবশ্যই ক্যাপ্টেন যেহেতু আছে মনে হয় তো এর আমার মনে হয় না একে আর সামনের সিজনে রাখবে, তাকে অনেক দেখা হয়েছে আর দেখাবে না আমার আই থিঙ্ক। হ্যাঁ, তো ঠিক আছে, তো এই ছিল ম্যাচের সামারি। তো যাই হোক, আজকের ম্যাচের মোটামুটি যাই হোক একটাই যেটা দিক যে বিরাট কোহলির যারা ফ্যান তোমরা জানো অনেক মানে অগণিত ফ্যান তার, এবং তিনি ফ্যানের ইসের একটা ভালোই খেলেছেন এবং যারা ম্যাচ দেখতেছিল তারা খুব এনজয় করেছে বিরাট কোহলি ব্যাটিং। তো যদিও তিনি ওই যে 10 রানে না 8 রানের মাথায় একটা ক্যাচ তিনি দিয়েছিলেন, ওই ক্যাচটা যদি ধরে ফেলতে আমার মনে হয় না ম্যাচ অন্য কোথাও হয়তো গড়িয়ে যেত, হয়তো জিতে যেত, কিন্তু তবুও তিনি ভালোই করেছেন। তো এই তো যাই হোক। হুম। তো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর রিয়ান পারাগ আর রাজশাহীর টিমটার আর একটা সব থেকে বড় ব্যাপার, তার প্রথমে কোনো মানে ছিল না। আমার মনে হয় ধুপজুরেল যদি ওকে ক্যাপ্টেন বানাতো আমার মনে হয় অনেক ভালো হতো। ধুপজুরেল একটা দুর্দান্ত প্লেয়ার, একে উইকেট কিপার, তারপরে তোমার ব্যাটিংও ভালো করে, এবং তুমি দেখবে যে ও শেষের দিকে নেমে যে কটা ম্যাচ খেলেছে প্রতি ম্যাচে ও মোটামুটি 150-200 স্ট্রাইক রেটে রান করেছে, এবং খুব ভালো প্লেয়ার এবং টেকনিক্যাল সাউন্ড প্লেয়ার। ঠিক আছে, ওকে টেস্টেও আমি দেখি, টেস্টে যে সেঞ্চুরিটা করেছিল তোমার যখন ফার্স্ট ডেবিউট টেস্টে যখন সেঞ্চুরিটা করেছিল, দুর্দান্ত তার খেলা দেখে তখনই বুঝে গেছিলাম যে এটা টেকনিক্যাল প্লেয়ার, টেকনিক্যাল সাউন্ড প্লেয়ার। তো যাই হোক, তো আমার মনে হয় রাজস্থান রয়্যালসকে একটু ভাবা উচিত, তাদের টিম ম্যানেজমেন্টকে ভাবটা উচিত, তাদের টিম সিলেকশন নিয়ে। আমার মনে হয় সঞ্জু স্যামসন ক্যাপ্টেন প্লেয়ার হিসাবে ও চলেই না,
এখনো আমার আউটডেটেড মনে হয় ওকে। তবে ধূপজলকে অবশ্যই আগে আগে নামা উচিত, নীতিশ রানাকে আরও আগে নামা উচিত, ও সঞ্জু স্যামসনের দরকার হয় 5-6 নামা উচিত, ও ওপেনারের যোগ্যই না। তো ঠিক আছে, তো এইগুলোর জন্য রাজস্থান রয়্যাল মোটামুটি মার খাচ্ছে, তাদেরকে আরও করা দরকার। তো এই যাক, বিরাট কোহলি অনসে এগেন আবারও তিনি প্রমাণ করে দিলেন তিনি বিরাট কোহলি ভাই, যেমন ফ্যান ফলোয়িং তেমনি। আবার তো এবার তোমাদেরকে দেখি যে এই মুহূর্তে স্ট্যাটস কি দাঁড়ায় তোমার, স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কি আছে। স্ট্যান্ডিং এ যদি দেখি তাহলে ডিসি তোমার 1 নম্বরে, জিটি 2 নম্বরে, আরসিবি 3 নম্বরে চলে এসেছে, আরসিবি 3 নম্বরে চলে এসেছে, আরসিবি 3 নম্বরে চলে এসেছে ভাই লোক, আরসিবি 3 নম্বরে চলে এসেছে, এবং ইটস এ গুড সাইন। অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান আমিও চাই যে এবার অন্তত আরসিবি জিতুক আইপিএল ট্রফি। এটা অনেক দিন ধরে ডিউ পড়ে আছে, তো এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বিরাট কোহলি কি করতে পারে, তবে বিরাট কোহলি এবার নিঃসন্দেহে যথেষ্ট ফর্মে আছে, এবং তার টিমও যথেষ্ট ক্লিক করছে সব জায়গায়, মোটামুটি ভালোই খেলছে এখন অবধি। কিন্তু ওই আরসিবির তো একটাই দোষ, যে প্রথমে ভালো খেলে এরকম, তারপর শেষের দিকে তার লাজে গোবরে অবস্থা হয়ে যায়। তো আশা করবো এবার যেন না হয়, তখন দেখা যাক। তো সব থেকে খারাপ অবস্থা তোমার সানরাইজ হায়দ্রাবাদ, এমআই আর সিএসকে, যারা একদম টপ মানে নিচে আছে। তো যাই হোক, এবার তোমাদের আমি দেখাই যে, দেখো টপ 4-এ এখন চলে এসছে লাহোর, সরি লাহোর বলছি, দিল্লি, গুজরাট, ব্যাঙ্গালোর, দেন তোমার আছে লখনৌ। এই 4টে টিম এখন টপ 4-এ আছে, এবং অলরেডি তোমার আরেকটা ম্যাচ শুরু হয়ে গেছে এখন। আরেকটা ম্যাচ এখন এইমাত্র চলছে, এমআই আর ডিসি, আজকেও এটা দুর্দান্ত ম্যাচ। এমআই প্রথমে ব্যাট করতে নেমে, ডিসি দিল্লি ক্যাপিটাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, এবং ব্যাট করতে নেমে। তো দেখা যাক এই ম্যাচে কি হয়, তারপরে আসছি আবার তোমাদের সামনে পরের ম্যাচের নিয়ে। তো যাই হোক, কনগ্রাচুলেশন টু আরসিবি, তারা সত্যি আজকে ভালো খেলেছে, অসম্ভব ভালো খেলেছে।